নমস্কার, অষ্টম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রিতে স্বাগত। আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার 2 অর্থাৎ আঞ্চলিক শক্তির উত্থান এই অধ্যায় থেকে পাঠ্য বই ও অনুশীলনীর গুরুত্বপূর্ণ 1, 2, 3 নম্বরের প্রশ্নের উত্তরগুলি তুলে ধরব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আমি আগের ক্লাসে তোমাদের কাছে ইতিহাসের ধারণা থেকে এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো তুলে ধরেছি। যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখে উঠতে পারোনি বা যারা আজ আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও, তাহলে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে। তাহলে আজকে শুরু করছি। দেখো, আঞ্চলিক শক্তির উত্থান, তোমাদের এটা চ্যাপ্টার 2 বা দ্বিতীয় অধ্যায়। তোমাদের আজকে মার্কস 1, 2, 3 পাঠ্য বই ও অনুশীলনীর প্রশ্ন উত্তর তুলে ধরব। একের দাগের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কোন যুদ্ধের মাধ্যমে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান হয়? 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের মাধ্যমে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান হয়। দুয়ের প্রশ্ন, কার আক্রমণে মুঘল শাসন ব্যতিব্যস্ত হয়েছিল? শিবাজির আক্রমণে। 3, কত খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমণ করেন? 1738 থেকে 39 খ্রিস্টাব্দে। চারের প্রশ্ন, কার আমলে দিল্লি শহর ধ্বংস হয়? আহমদ শাহ আবদালির আক্রমণে। তিনি ছিলেন একজন আফগান শাসক। অনুশীলনীতে এই প্রশ্নটি রয়েছে যে আহমদ শাহ আবদালি কোথাকার শাসক ছিলেন? আফগান শাসক। ঠিক আছে, স্টার চিহ্ন দিয়ে রেখেছি, তোমাদের অনুশীলনী প্রশ্নগুলো তোমরা পাশে দেখে নেবে। তারপর তোমাদের 5এর প্রশ্ন, আহমদ শাহ আবদালি কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন? 1756 থেকে 57 খ্রিস্টাব্দে। 6এর প্রশ্ন, সুবা বাংলার রাজস্ব ঠিকমতো আদায় করার জন্য মুর্শিদ কুলি খানকে বাংলার দেওয়ান হিসাবে পাঠিয়েছিলেন কে? উত্তর, ঔরঙ্গজেব। 8এর প্রশ্ন, সম্রাট বাহাদুর শাহ আমলে কে বাংলার দেওয়ান পদে বহাল ছিলেন? মুর্শিদ কুলি খান। 9এর প্রশ্ন, দেওয়ান পদে মুর্শিদ কুলি খানকে পাকাপাকি করে দেন কে? সম্রাট ফারুকশিয়র। 10এর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খানকে বাংলার নাজিম পদ দেওয়া হয়? 1717 খ্রিস্টাব্দে। তোমাদের কাছে যে আজকে প্রশ্নগুলো তুলে ধরছি, তোমাদের এই প্রশ্নগুলো পরীক্ষায় বারংবার এসে থাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তোমরা মন দিয়ে ভালো করে বুঝে তারপরে তোমরা খাতায় লিখে ফেলো। 11 প্রশ্ন দেখো কি রয়েছে, বণিক রাজা কাকে বলা হতো? মুর্শিদাবাদের রাজনীতি ও অর্থনীতিতে বণিকদের বেশ প্রভাব ছিল, এদের বণিক রাজা বলা হতো। 12 প্রশ্ন, কয়েকজন বণিক রাজার নাম লেখো। উমিচাঁদ, খোদা ওয়াজিদ এবং জগৎ শেঠ। 13, কে মুঘল সম্রাটদের কাছ থেকে জগৎ শেঠ উপাধি পান? ফতেহ চাঁদ। 14 প্রশ্ন, জগৎ শেঠ কোনো একজনের নাম নয়, নির্দিষ্ট একটি বণিক পরিবারের উপাধি। সত্য। তোমাদের পরীক্ষায় সত্য মিথ্যা এসে থাকে। 15 প্রশ্ন, মুর্শিদ কুলি খান মারা যান ড্যাশ খ্রিস্টাব্দে? 1727 খ্রিস্টাব্দে। 16, মুর্শিদ কুলি খানের পরে সুবা বাংলার ক্ষমতা কে দখল করেন? আলীবর্দী খান। 17, আলীবর্দী খান মারা যান ড্যাশ খ্রিস্টাব্দে? 1756 খ্রিস্টাব্দে। 18 প্রশ্ন, বাংলায় বর্গী আক্রমণের সময় বাংলার নবাব কে ছিলেন? আলীবর্দী খান। 19, মুঘল সম্রাট ঔরঙ্গজেব মীর কামার উদ্দিন খান সিদ্দিকীকে কি উপাধি দেন? চীন কুলিজ খান। 20 প্রশ্ন, মীর কামার উদ্দিন খান সিদ্দিকী ফারুকশিয়রের কাছ থেকে কি উপাধি নিয়েছিলেন? নিজাম উল মুলক। 21, মীর কামার উদ্দিন খান সিদ্দিকী মোহাম্মদ শাহের কাছ থেকে কি উপাধি নিয়েছিলেন? আসফ খাঁ। তোমাদের পাশে বন্ধনীর মধ্যে আমি লিখে দিয়েছি, তোমরা এটা দেখে নাও। তোমাদের বলে দিচ্ছি, পরীক্ষা এখান থেকে কোশ্চিন আসে। তিনি এই নাম নিয়ে 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন। তাহলে কে কত খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন? আসফ খাঁ 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন। 1723 খ্রিস্টাব্দে তিনি মুবারিজ খানকে পরাজিত করেন। তাহলে আসফ খাঁ কত খ্রিস্টাব্দে মুবারিজ খানকে পরাজিত করেন? না, 1723 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? পরে দেখো 22 প্রশ্ন, কার নেতৃত্বে কত খ্রিস্টাব্দে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে? 1722 খ্রিস্টাব্দে সাদাত খানের নেতৃত্বে। দেখো 23 প্রশ্ন, সাদাত খানকে বুরহান উল মুলুক উপাধি কে দেন? মোহাম্মদ শাহ। 24, সাদাত খান কত খ্রিস্টাব্দে মারা যান? 1740 খ্রিস্টাব্দে। 25 প্রশ্ন, 1754 খ্রিস্টাব্দে সফদরজং মারা যাওয়ার পর কে অযোধ্যার শাসক হন? তার ছেলে সুজাউদ্দৌলা। 25, কত খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়? 1764 খ্রিস্টাব্দে। 26 প্রশ্ন, আলীবর্দী খানের সেনাপতির নাম কি? মীর জাফর। 27, সিরাজউদ্দৌলা কত খ্রিস্টাব্দে কলকাতা দখল করেন?
1756 খ্রিস্টাব্দে। 28 আলীনগরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে। তোমাদের এই স্টার চিহ্নগুলো, তোমাদের এগুলো অনুশীলনী প্রশ্ন আছে, তোমরা দেখে নেবে। 29 প্রশ্ন, 1760 খ্রিস্টাব্দে মীর জাফরের পর বাংলার নবাব কে হন? মীর কাসিম। 30 প্রশ্ন, 1765 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানির অধিকার কে দেন? সম্রাট দ্বিতীয় শাহ আলম। 31 বাংলায় দ্বৈত শাসন কত খ্রিস্টাব্দে শুরু হয় এবং কত খ্রিস্টাব্দে শেষ হয়? শুরু হয় 1765 খ্রিস্টাব্দে এবং শেষ হয় 1772 খ্রিস্টাব্দে। 32 প্রশ্ন, বন্দিবাসের যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? 1760 খ্রিস্টাব্দে ইংরেজ ও ফরাসিদের মধ্যে। এই যুদ্ধে ফরাসিরা পরাজিত হয়েছিল, ইংরেজরা জয়যুক্ত হয়েছিল। 33 প্রশ্ন, 76 মন্বন্তর কত খ্রিস্টাব্দে হয় এবং কত বঙ্গাব্দে হয়? অর্থাৎ খ্রিস্টাব্দে বলতে তোমাদের ইংরেজি সাল হচ্ছে, বঙ্গাব্দ মানে তোমাদের বাংলা সাল। তাহলে 1770 খ্রিস্টাব্দে হয়েছিল 76 মন্বন্তর, আর বাংলা সালে হয়েছিল 1176 বঙ্গাব্দে। ক্লিয়ার? 34 প্রশ্ন রয়েছে, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? লর্ড ওয়েলেসলি। 35 স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি কে মেনে নেয়? হায়দ্রাবাদের নিজাম। 36 সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি। 37 কত খ্রিস্টাব্দে বেসিনের চুক্তি হয়? 1802 খ্রিস্টাব্দে ইংরেজ ও দ্বিতীয় বাজিরাওর মধ্যে। ঠিক আছে, তোমাদের কাদের মধ্যে হয় তোমাদের আমি উল্লেখ করে দিয়েছি। 38 সলবাই চুক্তি কত খ্রিস্টাব্দে হয়? 1782 খ্রিস্টাব্দে ইংরেজ ও মারাঠাদের সঙ্গে। 40 পেশোয়া নারায়ণগুরু ড্যাশকে হত্যা করেন? রঘুনাথ রাওকে হত্যা করেন। 40 মারাঠা রাজ্যের শেষতম পেশোয়া কে ছিলেন? বালাজি বাজিরাও। 41 টিপু সুলতানের রাজধানী ড্যাশ শ্রীরঙ্গপত্তম। 42 টিপু সুলতান মারা যান ড্যাশ খ্রিস্টাব্দে? 1799 খ্রিস্টাব্দে। 43 লাহোরের চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? 1846 খ্রিস্টাব্দে। তোমাদের আজকে আমি 1 নম্বরের 43টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরলাম। তোমরা দেখবে এই প্রশ্নগুলোর মধ্যে তোমাদের পরীক্ষা অবশ্যই পড়বে। প্রত্যেক বছর এই প্রশ্নগুলোর মধ্যে থেকে পরীক্ষা এসে থাকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এখন থেকে প্রশ্নগুলোকে তৈরি করে নাও, ঠিক আছে? তোমরা এখন থেকে প্রশ্নের উত্তরগুলোকে তৈরি করে নাও। এবারে তোমাদের কাছে আসবো 3 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের অনুশীলনের মধ্যেও রয়েছে এবং পাঠ্য বইয়ের মধ্যেও রয়েছে গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই দেখে নাও। প্রশ্নের উত্তরগুলো তোমাদের কাছে যথাযথ সুন্দর করে তৈরি করেছি। তোমরা লিখলে তোমরা অবশ্যই ফুল মার্কস পাবে, ঠিক আছে? দেখো তাহলে, ফারুক শিয়রের ফরমান বলতে কি বোঝায়? প্রথমে তোমরা একটা প্যারা করবে। ফারুক শিয়র ছিলেন মুঘল সম্রাট। তিনি 1717 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অনেক সুযোগ সুবিধা দিয়ে যে আদেশ বা ফরমান জারি করেছিলেন তা ফারুক শিয়র ফরমান নামে পরিচিত। তারপরে তোমরা নেক্সট প্যারা চেঞ্জ করবে। এই ফরমান অনুসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বছরে মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় ব্যবসা বাণিজ্য করার অধিকার লাভ করে। তারপরে তোমাদের 2 প্রশ্ন কি রয়েছে, দস্তক কি? ইংরেজরা কবে কার কাছ থেকে দস্তক ব্যবহারের অধিকার লাভ করে? প্রথমে তোমরা একটা প্যারা করবে। দস্তক হলো এক ধরনের বাণিজ্যিক ছাড়পত্র। 1717 খ্রিস্টাব্দে ফারুক শিয়ার ফরমানে প্রাপ্ত এই অধিকার বলে কোম্পানি দস্তক বা ছাড়পত্র দেখিয়ে বাংলায় বিনা শুল্কে অভ্যন্তরীণ বাণিজ্য চালাতে পারত। তারপরে তোমরা নেক্সট প্যারা করবে। ইংরেজরা 1717 খ্রিস্টাব্দে ফারুক শিয়রের কাছ থেকে দস্তক ব্যবহারের অধিকার পায়। 3 প্রশ্ন, অন্ধকূপ হত্যা বলতে কি বোঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা এসে থাকে। অর্ধে আসতে পারে অন্ধকূপ হত্যার ঘটনাটি কি? তোমরা প্রথমে শুরু করবে প্যারা দিয়ে। ইংরেজ কর্মচারী হলওয়েলের বিবরণ থেকে জানা যায় যে সিরাজউদ্দৌলা 1756 খ্রিস্টাব্দের 20 জুন কলকাতা দখল করার পর বন্দি 146 জন ইংরেজ সৈন্যকে একটি 18 ফুট লম্বা ও 14 ফুট 10 ইঞ্চি চওড়া ঘরের মধ্যে আটকে রাখেন। পরের দিন গরমে ও শ্বাসকষ্টে 123 জন সৈন্যকে মৃত অবস্থায় দেখা যায়। এই ঘটনাকে ইংরেজরা অন্ধকূপ হত্যা নামে অভিহিত করেছেন। তারপরে 4 দাগের প্রশ্ন কি রয়েছে, সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের প্রধান কারণ কি ছিল? সিরাজউদ্দৌলা ও ইংরেজ কোম্পানির মধ্যে বিরোধের প্রধান কারণগুলি হলো: 1. সিরাজের সন্দেহ হয় যে কোম্পানি ঘোষেটি বেগম ও শওকত জংয়ের সঙ্গে সিরাজ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। ঘোষেটি বেগম কে ছিল? না হচ্ছে সিরাজউদ্দৌলার মাসি, ঠিক আছে? 2 নম্বর পয়েন্ট, বারবার নির্দেশ সত্ত্বেও নবাবের প্রজা কৃষ্ণদাসকে নবাবের হাতে প্রত্যর্পণে কোম্পানির অস্বীকার করে, ঠিক আছে? 3 নম্বর পয়েন্ট, নবাবের নিষেধ অমান্য করে কলকাতায় কোম্পানির দুর্গ নির্মাণ ও
অস্ত্র মজুদ। 4 দস্তকের অপব্যবহার। এগুলো হলো সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিরোধের প্রধান কারণ। ঠিক আছে, তারপর আসবো আমি 5 নম্বরের প্রশ্ন, দেখে নাও। 5 নম্বর প্রশ্ন রয়েছে পলাশীর লুণ্ঠন কি? এটি তোমাদের অনুশীলনী প্রশ্ন। পলাশীর যুদ্ধের পর মসনদে বা সিংহাসনকে মসনদে বলা হয় ভালো কথায়, বসে মীর জাফর, রবার্ট ক্লাইভ ও অন্যান্য ইংরেজ কর্মচারীদের প্রায় 1.70 কোটি অর্থাৎ 1,70,00,000 টাকা ও অন্যান্য উপঢৌকন দান করেন। বাৎসরিক প্রায় 1.5 লক্ষ পাউন্ড আয়ের জমিদারি কোম্পানিকে ছেড়ে দিতে হয়, ফলে রাজকোষ শূন্য হয়ে পড়ে। এর ওপর কোম্পানি ও তার কর্মচারীরা ব্যক্তিগত, বাণিজ্য ও অন্যান্য উপায়ে বাংলার আর্থিক সম্পদ শোষণ করতে থাকে। এই অবস্থাকে পলাশীর লুণ্ঠন বলে বর্ণনা করা হয়। 6 দাগের প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা বা দি ডুয়েল অ্যাডমিনিস্ট্রেশন বলতে কি বোঝায়? এটা তোমাদের অনুশীলনীর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পলাশীর লুণ্ঠন বা দ্বৈত শাসন ব্যবস্থা এগুলো তোমাদের পরীক্ষায় এসে থাকে। কোম্পানির দেওয়ানি লাভের ফলে কোম্পানি বাংলায় রাজস্ব আদায় ও দেওয়ানি বিচারের ভার পায়, আর নবাবের হাতে থাকে ফৌজদারি, বিচার ও প্রশাসনিক দায়দায়িত্ব। এইভাবে দেওয়ানি ও নিজামতের দায়িত্ব 2 আধিকারিকের হাতে থাকায় এই প্রশাসনিক বন্দোবস্তকে দ্বৈত শাসন বলা হয়। তারপর তোমরা একটা প্যারা করবে, এই ব্যবস্থায় প্রকৃত ক্ষমতা নবাবের নামের আড়ালে কোম্পানির হাতে ছিল বলে একে মুখোশধারীর বলা হয় বা মুখোশধারীর ব্যবস্থা বলা হয়। তারপরে তোমাদের 7 দাগের প্রশ্ন, কে, কিভাবে ও কবে হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করে? এটাও তোমাদের অনুশীলনীর প্রশ্ন। মীর কামার উদ্দিন সিদ্দিকী হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেন। নেক্সট প্যারা, হায়দ্রাবাদে মুঘল প্রাদেশিক শাসন মুবারিজ খান শাসন করতেন। 1723 খ্রিস্টাব্দে মুঘল দরবারে শক্তিশালী অভিজাত মীর কামার উদ্দিন খান সিদ্দিকী তাকে পরাজিত করেন। 1724 খ্রিস্টাব্দে তিনি দাক্ষিণাত্যের সুবাদার হয়ে হায়দ্রাবাদে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন। 1740 খ্রিস্টাব্দ থেকে নিজাম শাসিত স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য আত্মপ্রকাশ করে। তারপরে তোমাদের 8 প্রশ্ন, ফারুকশিয়রের ফরমানের গুরুত্ব লেখো। এটাও তোমাদের অনুশীলনীর প্রশ্ন। 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুকশিয়র ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য যে আদেশ বা ফরমান জারি করেছিলেন সেটি ভারতের ইতিহাসে খুবই তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ। 1 নম্বর পয়েন্ট, বাংলায় অবাধে বাণিজ্য করা। ফারুকশিয়রের ফরমানের জন্য ব্রিটিশ কোম্পানির বাংলায় অবাধে বাণিজ্য করা খুলে যায়। নম্বর, বাংলায় ক্ষমতা দখলের পটভূমি রচনা। ফারুকশিয়র ফরমান লাভ করার ফলে বাংলার নবাবদের সঙ্গে ব্রিটিশ কোম্পানির অর্থনৈতিক ও রাজনৈতিক সংঘাত শুরু হয় এবং ইংরেজরা বাংলার ক্ষমতা দখল করে। তারপরে তোমাদের 9 নম্বর প্রশ্ন, আলীনগরের সন্ধি কবে কাদের মধ্যে হয়? এই সন্ধি সত্য লেখো। আলীনগরের সন্ধি 1757 খ্রিস্টাব্দ 9 ফেব্রুয়ারি সিরাজউদ্দৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হয়েছিল। শর্তাবলী, এই সন্ধির শর্তগুলি হলো: 1, ইংরেজ কোম্পানি বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করতে পারবে। 2, ইংরেজ কোম্পানি দুর্গ নির্মাণ, নিজ নামাঙ্কিত মুদ্রা প্রচলনের অধিকার লাভ করে। তারপরে তোমাদের 10 প্রশ্ন, বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়? এই যুদ্ধের গুরুত্ব বা ফলাফল লেখো। প্রথমে তোমরা একটা প্যারা করবে। 1764 খ্রিস্টাব্দে মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও দ্বিতীয় শাহ আলমের বাহিনীর সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই বক্সারের যুদ্ধ হয়েছিল। গুরুত্ব বা ফলাফল: 1, বাংলায় ইংরেজ আধিপত্যের ভিত্তি সুদৃঢ় হয়। 2, নবাব কোম্পানির প্রায় বৃত্তিভোগী ও হাতের পুতুলে পরিণত হয়। 3, ইংরেজদের সামরিক শক্তির উৎকর্ষ সুনিশ্চিতভাবে প্রমাণিত হয়। 4, বক্সারে মুঘল বাদশাহের পরাজয়ের সূত্র ধরে কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করে ও তার আধিপত্যের আইনগত ভিত্তি রচিত হয়। 11 দাগের প্রশ্ন, 76-এর মন্বন্তর বলতে কী বোঝো? এর ফলাফল: দ্বৈত শাসনের বিশৃঙ্খলা, কোম্পানির তীব্র আর্থিক শোষণ ও দুর্নীতি এবং 1768 থেকে 69 খ্রিস্টাব্দে অনাবৃষ্টির কারণে 1770 খ্রিস্টাব্দে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ নেমে আসে, যা 76-এর মন্বন্তর নামে পরিচিত। ফলাফল: 1, দুর্ভিক্ষের সময় অন্নাভাবে বা অন্নের অভাবে মানুষ অখাদ্য কুখাদ্য খাওয়ার ফলে এক মহামারীর প্রাদুর্ভাব ঘটে, যার ফলে 1/3 বা 1/3 ভাগ মানুষের মৃত্যু হয়। 2, এই মন্বন্তরে অসংখ্য কৃষক, তাঁতি, শিল্পী, কারিগর প্রভৃতির মৃত্যু হওয়ার ফলে কৃষি ও শিল্প বিরাট ক্ষতিগ্রস্ত হয়। 12 প্রশ্ন, ব্রিটিশ রেসিডেন্টের কাজ কি? এটা তোমাদের অনুশীলনী প্রশ্ন, অর্থাৎ তোমাদের অনুশীলনীতে 3 নম্বরে 5টি প্রশ্ন রয়েছে। ঠিক আছে, তোমাদের অনুশীলনীর শেষ প্রশ্ন, ব্রিটিশ রেসিডেন্টের কাজ কি ছিল? ব্রিটিশ
কোম্পানি তাদের পরোক্ষ শাসনাধীন রাজ্যে যে প্রতিনিধি রাখতেন তাকে রেসিডেন্ট বলা হয়। ব্রিটিশ রেসিডেন্টের কাজগুলি হলো: 1. নজরদারি করা। কোম্পানির পরোক্ষ শাসনাধীন রাজ্যের রাজা কোম্পানির নজর এড়িয়ে যাতে স্বাধীনভাবে কাজ করতে না পারে তার জন্য নজরদারি করা। 2. কোম্পানিকে রাজ্য দখলে উৎসাহ দেওয়া। লর্ড ওয়েলেসলির আমল থেকে রেসিডেন্টরা আগ্রাসী নীতি অনুসরণ করত। তারা কোম্পানিকে সরকারি এলাকা দখলের জন্য উস্কানি দিত। তারপরে তোমাদের 13 প্রশ্ন, পলাশী যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজয়ের কারণগুলি কী ছিল? 1757 খ্রিস্টাব্দের 3রা জুন পলাশীর প্রান্তরে সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের প্রতিনিধি ছিল রবার্ট ক্লাইভ। পলাশী যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে সিরাজ পরাজিত হয়। সিরাজের পরাজয়ের কারণ: পলাশী যুদ্ধে সিরাজের পরাজয়ের কারণগুলি হলো: 1. মুর্শিদাবাদের দরবারে আমির ওমর হাউদের ষড়যন্ত্র। 2. সংকট মুহূর্তে সিরাজের দুর্বল চিত্ততা ও দ্বিধাগ্রস্ত মনোভাব। এবং 3. যুদ্ধক্ষেত্রে মির্জাফর, রায়দুর্লভ প্রভৃতি সেনাপতিদের বিশ্বাসঘাতকতা। তারপর তোমাদের 14 দাগের প্রশ্ন দেখো। পলাশী যুদ্ধের গুরুত্ব কী ছিল? 1757 খ্রিস্টাব্দে 3রা জুন রবার্ট ক্লাইভ ও সিরাজের মধ্যে পলাশী যুদ্ধ সংঘটিত হয়। ভারতের ইতিহাসে এই যুদ্ধের গুরুত্ব অপরিসীম। পলাশী যুদ্ধের গুরুত্ব হলো: 1. বাংলায় ইংরেজ কোম্পানির রাজনৈতিক ভিত্তি স্থাপিত হয়। 2. বাংলায় ব্যবসা বাণিজ্যের উপর কোম্পানির একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা হয়। 3. বাংলায় সম্পদ ব্যবহার করে কোম্পানি ফরাসিদের পরাজিত করে দাক্ষিণাত্য কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। এবং 4. যদুনাথ সরকারের মতে পলাশী যুদ্ধ ভারতে মধ্যযুগের অবসান ও আধুনিক যুগের সূচনা করে। তারপর তোমাদের 3 নম্বরের শেষ প্রশ্ন অর্থাৎ 15 দাগের প্রশ্ন কি রয়েছে দেখো। দেওয়ানি লাভের গুরুত্ব কী ছিল? 1765 খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি দিল্লির বাদশাহ দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে। গুরুত্ব: দেওয়ানি লাভের ফলে 1. বাংলা, বিহার, উড়িষ্যার কোম্পানির রাজনৈতিক আধিপত্যের আইনসঙ্গত ভিত্তি রচিত হয়। 2. বাংলার অর্থ সম্পদের সাহায্যে ভারতে ইংরেজ সাম্রাজ্য প্রতিষ্ঠা সম্ভব হয়। 3. নবাব কোম্পানির হাতের পুতুলেও বৃত্তিভোগীতে পরিণত হন। এবং 4. বাংলায় প্রশাসনিক ক্ষেত্রে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়। তাহলে আজ তোমাদের কাছে 1 নম্বরে 43টি প্রশ্ন এবং 3 নম্বরের 15টি প্রশ্ন তুলে ধরলাম। তোমাদের এই প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে বারংবার। তোমরা এখন থেকে প্রশ্নগুলোকে ভালো করে তৈরি করে রাখো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্টে জানাও কেমন লাগলো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজ এখানে রাখছি, পরবর্তী ভিডিও তোমাদের 5 নম্বরের প্রশ্ন উত্তরগুলো তুলে ধরবো। তোমরা সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো।